ওয়েলকাম ব্যাক টু সুভাষিস ক্লাসরুম। আজকের আমরা মাধ্যমিক 2025-এর প্রস্তুতিতে আরও একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে বিভিন্ন টেস্ট পেপার এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ এবং তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আসা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট 2 এবং 3 নম্বরের, সেই প্রত্যেকটা কোশ্চেন তুলে ধরব তোমাদের সামনে এবং উইথ সলিউশন। কিভাবে তোমরা প্রশ্নগুলো করবে, কিভাবে করলে তোমাদের মাধ্যমিক 2025-এ কোনো অসুবিধা হবে না সেটাও বলবো। এবং এই কোশ্চেনগুলো করবে, আশা করব এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হবে না। আবারও বলছি, এই কোশ্চেনগুলোই তোমার মাধ্যমিক 2025-এর যে কোশ্চেনে তুমি বেশিরভাগটাই পাবে। ক্লাস শুরুর আগেই দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো আজকে আমরা এই সেশনে করাবো। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো পরপর। প্রথম কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে আমরা কিভাবে ওলিয়াম প্রস্তুত করি। এবং দেখো পরপর এই কয়েকটা কোশ্চেন আমরা এই সেশনে করাবো, যেগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখানো পরপর কোন কোন কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমরা এই সেশনে করাবো। আজকের সেশনের প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, এই কোশ্চেনটা বিভিন্নভাবে পড়ে। স্পর্শ পদ্ধতিতে আমরা কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করব, অথবা পরীক্ষাগার বা শিল্পতে অর্থাৎ শিল্পে আমরা কিভাবে সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করি, অথবা আমাদের কিভাবে বা কোন পরীক্ষা অবলম্বন করলে আমরা ওলিয়াম প্রস্তুত করব। 3 রকম কোশ্চেনের প্রত্যেকটারই একই রকম অ্যান্সার তুমি করতে পারবে। ঠিক আছে, চলো আজকের প্রথম কোশ্চেন দিয়েই শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেনটা তুমি দেখতেই পাচ্ছ, আমি কিভাবে লিখতে হবে পুরোটাই লিখে দিয়েছি। এবার তোমাদের ব্যাপারটা বুঝে নিতে হবে। ঠিক আছে, কিভাবে ব্যালেন্স করবে, কিভাবে রাসায়নিক বিক্রিয়া করবে, আবার কিভাবে লিখবে। দেখো এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, এটা 4টে ধাপে সম্পন্ন হয়। কি বললাম, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি 4টে ধাপে সম্পন্ন হয়। তোমাকে এই মনে করে 4টে ধাপ লিখতে হবে। সবচেয়ে ভালো কাজ হবে কি, তোমার টার্গেট ফিক্সড রাখা, অর্থাৎ তুমি প্রথম স্টেপে কি উৎপন্ন করবে, সেকেন্ড স্টেপে কি করবে, তৃতীয় ধাপে কি করবে, এবং একদম শেষ ধাপে তুমি কি করবে। প্রথম ধাপে আমাদের টার্গেট হচ্ছে সালফার ডাই অক্সাইড করা, তারপরে সালফার ট্রাই অক্সাইড, তারপরে পাইরো সালফিউরিক অ্যাসিড, তারপরে আমাদের প্রয়োজনীয় H2SO4। এই 4টে টার্গেট যদি তুমি ফিক্সড রাখো, তাহলে তোমার এই কোশ্চেনটা করতে সুবিধা হবে। হয়েছে, প্রথমে একদম কি করা হয়, সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ডাই অক্সাইড প্রস্তুত করা হয়। আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাকে আমরা বলি পোড়ানো বা দহন করানো। ঠিক আছে, এখানে বায়ুতে বা সালফারকে আমরা বায়ুর উপস্থিতিতে অক্সিজেনের সহিত যদি আমরা পোড়াই, তাহলে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। বিক্রিয়াটা খুবই ইজি, সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি হবে, সালফার ডাই অক্সাইড। কি হবে, সালফার ডাই অক্সাইড। এবার দেখো এই বিক্রিয়াটা আমাদের ব্যালেন্স হয়ে আছে, কারণ সালফার দেখো এখানে একটাই আছে, এখানে সালফার একটা, অক্সিজেন দেখো দুটো, এখানে অক্সিজেন দুটো। প্রথম বিক্রিয়ায় আমাদের সালফার ডাই অক্সাইড প্রস্তুতি। ঠিক আছে, সেকেন্ড ধাপে এই উৎপন্ন সালফার ডাই অক্সাইডকে, ঠিক আছে, সেকেন্ড ধাপটা সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ, কারণ এখানে অনুঘটক ব্যবহার করা হয়, নির্দিষ্ট চাপ ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট উষ্ণতাও ব্যবহার করা হয়। কি করা হয়, উৎপন্ন সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2 কে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড V2O5 অনুঘটকের উপস্থিতিতে 1 থেকে 2 atm চাপে 400 থেকে 450 ডিগ্রি উষ্ণতায় অক্সিজেন দ্বারা জারিত করা হয়। যেমন অক্সিজেন দ্বারা প্রক্রিয়া করানোকে আমরা বলি পোড়ানো, তেমন জারিত হওয়া বলতে পারি। ঠিক আছে, জারিত হয়ে কি উৎপন্ন করে, সালফার ট্রাই অক্সাইড। এখানে এই সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। অনুঘটক হিসেবে আমরা কি দিই, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, 1 থেকে 2 atm চাপ এবং 450 থেকে 500 ডিগ্রি উষ্ণতা। কোনো বইতে 550ও আছে, সমস্যা নেই, লিখতে পারো। ঠিক আছে, বিক্রিয়াটা দেখে নাও, সালফার ডাই অক্সাইড, সালফার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, এবার দেখো এই বিক্রিয়াটা ব্যালেন্স আছে কি, দেখো সালফার একটা, এখানে সালফার একটা, কিন্তু অক্সিজেন 3টে আর এখানে অক্সিজেন 4টে, তাহলে আমাকে 4 আছে
আর 3 আছে, তাহলে আমাকে 6 করে নাও। এখানে 2 দাও, 2 দিলে আমাদের অক্সিজেন হচ্ছে 4 2 6, এখানে 2 দাও, হচ্ছে কত? আমাদের সালফার দুটো অক্সিজেন দেখো 3 দুগুণে 6, এখানে অক্সিজেন 3 দুগুণে 6, ব্যালেন্স কমপ্লিট। তাহলে 2SO2 প্লাস O2 ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড 1 atm চাপ 450 থেকে 550 ডিগ্রি উষ্ণতা, 2 আয়তন আমাদের সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটি একটি উভয়মুখী প্রক্রিয়া, ঠিক আছে, এটি একটি উভয়মুখী প্রক্রিয়া এবং এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় 45 ক্যালোরি, ঠিক আছে। এটা এখান থেকে শর্ট কোশ্চেন বলে দেয়, এই যে আমাদের সালফার ট্রাইঅক্সাইড যে প্রস্তুতি বা সালফার ট্রাইঅক্সাইড যে উৎপন্ন হয়, এই বিক্রিয়াটি কি প্রকৃতির? এই বিক্রিয়া একটি উভয়মুখী বিক্রিয়া, অর্থাৎ যেমন সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, তেমন সালফার ট্রাইঅক্সাইড যদি ভাঙা হয় তাহলে আমাদের সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হবে। ক্লিয়ার? চলো, এবার এই উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে সঙ্গে যদি আমরা 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের H2S2O7 অর্থাৎ ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। আর তোমাদের টাইপের এইখান পর্যন্ত একটা কোশ্চেন ছিল, ওলিয়াম আমরা কিভাবে প্রস্তুত করব, তখন আমাদের এই অ্যান্সারটা এখানেই শেষ হয়ে যাবে। কি করা হয়, উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে 98% H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম উৎপন্ন হয়। এবার এখানে পার্ট কোশ্চেন বলে ওলিয়াম কি, ঠিক আছে। 98% সালফিউরিক অ্যাসিডের সঙ্গে SO3 বিক্রিয়ায় উৎপন্ন H2S2O7 অর্থাৎ ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিডকে আমরা কি বলি, আমাদের ওলিয়াম বলা হয়। ক্লিয়ার? চলো, শেষ এবং ফাইনাল স্টেজে আমরা কি করি, উৎপন্ন ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ পরিমাণ মতো জল মিশিয়ে আমাদের যে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, ঠিক আছে। এখানে দেখো এই বিক্রিয়াটা একটু বলে দিই, এখানে দেখো কোনো ব্যাপার নয়, বিক্রিয়াটা SO3 সঙ্গে H2SO4 বিক্রিয়া করাবে। H প্রথমে লিখবে কটা আছে, যা ছিল তাই লিখবে। এখন দেখো H দুটো, S কটা ছিল, একটা দুটো, S2, ও দেখো 3 আর 4 7টা লিখে দেবে, অর্থাৎ এখানে কোনো তোমাকে ব্যালেন্স করতে হবে না, ইজিলি তুমি এই কোশ্চেনটা এই বিক্রিয়াটা করতে পারবে। শেষ ধাপে এই ওলিয়ামের সাথে আমাদের জল মিশিয়ে কি করা হয়, আমাদের 2 আয়তন H2SO4 উৎপন্ন হয়। এটা আমরা 2 কেন করেছি, জাস্ট তোমাদের এই বিক্রিয়াটা ব্যালেন্স করার জন্য, ঠিক আছে। দেখো এইটাই বিক্রিয়া, মেন বিক্রিয়া, যেখানে দেখো H2 আছে, এখানে দেখো H কটা আছে, 4টে আছে, সরি প্রথমে S করো, S দেখো 2টো আছে, এখানে একটা, তাহলে সামনে 2 দিয়ে দাও, হলো S2 দেখো 2 হয়ে গেছে। এবার দেখো অক্সিজেন দেখো 7 থেকে 8, 4 দুগুণে 8, অক্সিজেন কমপ্লিট। হাইড্রোজেন দেখো 2 2 4, এখানে দেখো 2 দুগুণে 4, কমপ্লিট। তাহলে এইখানেই এই ধাপে আমরা H2SO4 প্রস্তুত করি। ক্লিয়ার? এই পদ্ধতির মাধ্যমে আমরা শিল্পে সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করি। এই কোশ্চেনটা 3 ভাবে পড়ে, বললাম যা পড়বে এইরকম ভাবে করবে। আর এই কোশ্চেনটা এই বছরের মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই অজৈব রসায়ন থেকে। ক্লিয়ার? চলো, এবার তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে, যদি তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে আমাদের গ্রুপের, সেই গ্রুপে তোমরা পাঠিও বা এমনি তোমরা কমেন্টও করতে পারো, আমরা ওই কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে। চলো আমরা দেখো পরের কোশ্চেনটা, ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বলো, অথবা কিউপ্রিক অক্সাইড অর্থাৎ কপার অক্সাইডের উপরে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, বিক্রিয়া সহ বলে দাও, ঠিক আছে। এই প্রশ্নটা করবে কিভাবে একবার বলি, এখানে ফার্স্ট টাইম তুমি বিক্রিয়া করবে, তাহলে তোমার লিখতে সুবিধা হবে, ঠিক আছে। চলো, প্রথমে আমরা কিছুটা গ্যাপ ছাড়ছে কি লিখতে হবে, তারপরে আমরা রাসায়নিক বিক্রিয়াটা আগে প্রথমে করব, তারপরে কি লিখতে হবে লিখব, ঠিক আছে। চলো, এটা পয়েন্ট করলে প্রশ্ন বলেছি কি, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড সংকেত কি, কপার অক্সাইড Cu,
ও। ঠিক আছে, এটা কিভাবে লিখলাম? কপারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কিউপ্রিক অক্সাইড, যেখানে কপারের চার্জ +2, অক্সিজেনের চার্জ -2। কি হয়? যুক্ত হওয়ার সময় এর চার্জ এর মাথায়, এর চার্জ এর মাথায়, কিন্তু যখনই সেম চার্জ হয় তাহলে অটোমেটিক কেটে যায়, আর প্লাসটাকে আমরা আগে লিখি, পরে মাইনাসটাকে লিখি, তাহলে সংকেত হলো কি? CuO। কপার অক্সাইডের সাথে কার বিক্রিয়া বা কিউপ্রিক অক্সাইডের সাথে কার বিক্রিয়া? অ্যামোনিয়া NH3। ঠিক আছে, অ্যামোনিয়ার বিক্রিয়া। ঠিক আছে, সুন্দরভাবে করবে। দেখো, কিউপ্রিক অক্সাইডের ওপর বা উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপরে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে, ঠিক আছে, অ্যামোনিয়া নিজে জারিত হয়ে, বিজারণ ধর্ম আছে বলছে, তাহলে বিজারিত কথা অর্থ কি? সে নিজে জারিত হবে, অপরকে কি করবে? বিজারিত করবে। এখানে অ্যামোনিয়া নিজে জারিত হয়ে কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে। কি বললাম? অ্যামোনিয়া নিজে জারিত হয়ে কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কপার উৎপন্ন করে, হয়েছে, এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে। কি বললাম? অ্যামোনিয়া নিজে জারিত হয়ে কপার অক্সাইডকে বিজারিত করে, বিজারণের ফলে কপার উৎপন্ন হয় এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এখনো বিক্রিয়া সম্পন্ন হয়নি। এবং একটা জিনিস মনে রাখবে, অক্সিজেন এবং হাইড্রোজেন যদি আলাদা কোনো মৌলে থাকে তাহলে তারা রাসায়নিক বিক্রিয়ার ফলে অবশ্যই জল উৎপন্ন করতে পারে বা জল উৎপন্ন হবে। অর্থাৎ যদি আমরা A প্লাস B এর বিক্রিয়া করাই, ঠিক আছে, যদি A এর মধ্যে H আর B এর মধ্যে O থাকে, অথবা উল্টো এর জায়গায় এর মধ্যে O এবং B এর সঙ্গে যদি H থাকে, এরা বিক্রিয়া করলে অবশ্যই জল উৎপন্ন করবে। ক্লিয়ার? তাহলে এই আমাদের নর্মাল বিক্রিয়া হলো, হয়েছে, বিক্রিয়া কমপ্লিট। এবার দেখো ব্যালেন্স আছে কিনা, ব্যালেন্স করার পর আমরা কি লিখতে হবে লিখবো। দেখো, কপার এখানে ধাতুর প্রথমে ব্যালেন্স করবে। ব্যালেন্সের নিয়ম কি? প্রথমে ধাতু, তারপর অধাতু, তারপর অক্সিজেন, তারপর হাইড্রোজেন। ধাতুকে কপার, এখানে দেখো কপার একটা ছিল, এখানে কপার একটা আছে, সমস্যা নেই। এবার দেখো অধাতুকে নাইট্রোজেন, নাইট্রোজেন এখানে দেখো একটা ছিল, এখানে কটা আছে? দুটো, তাহলে সামনে 2 দাও, হলো। এবার দেখো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এবার হাইড্রোজেন দেখো 3 দুগুণে 6টা, এখানে কটা আছে? দুটো, তাহলে 3 দাও। 3 দেওয়ার ফলে হাইড্রোজেন তো হয়ে গেল, কিন্তু অক্সিজেন কটা হয়েছে? 3টে, তাহলে এর সামনে 3 দাও। 3 দিলে অক্সিজেন তো 3টে হলো, কপারও 3টে হয়ে গেছে, তাহলে এখানেও 3 দাও। ঠিক আছে, এইটাই আমাদের মেন বিক্রিয়া। কি লিখতে হবে? যেটা বললাম সেটাই লিখবে। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কপার উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে এটাই লিখবে। তাহলে কি লিখবে? উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের এখানে সংকেতটা ব্র্যাকেটে লিখে দেবে, ব্র্যাকেটে CuO। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপরে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কপারে পরিণত করে। এখানে কপারের বর্ণটা লিখতে পারো বাদামি বর্ণের, বাদামি বর্ণের কপারে পরিণত করে এবং নিজে, অর্থাৎ অ্যামোনিয়া নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটাই তোমাকে লিখতে হবে, যেখানে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আমরা দেখতে পাই। তাহলে কি হলো, জার্মিনেশন দেখাতে হবে। দেখো, অক্সিজেন বেরিয়ে গেছে, কোনো
মৌল থেকে অক্সিজেন বেরিয়ে যাওয়াকে আমরা বিজারণ বলি। বিজারণ, কারণ আমাদের অ্যামোনিয়া তো কিউপ্রিক অক্সাইডকে কি করছে, বিজারিত করছে, তার জন্য বিজারণ সিম্পল ভাষায়। এবং কোনো মৌল থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে আমরা কি বলি, জারণ। এটাও তোমাকে দেখিয়ে দিতে হবে। এই কোশ্চেনটা তুমি জারণ বিজারণ একই সঙ্গে ঘটে বিক্রিয়ার সাহায্যে দেখাও, এই কোশ্চেনটা তুলেও তুমি বলতে পারো যেখানে জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে। ক্লিয়ার? তাহলে কি লিখলে, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে বাদামি বর্ণের কপারে পরিণত করে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়া সমীকরণ দেবে, জারণ বিজারণ কিভাবে হচ্ছে দেখিয়ে দিলে, গল্প শেষ। এখানে এই কোশ্চেনটা 2 নম্বরের কোশ্চেন পড়ে। এই কোশ্চেনটা না দিয়ে তোমরা যদি বলে লেড অক্সাইড পিবিও সঙ্গে আমাদের পিবির উপর যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করো তাহলে কি ঘটবে এটা বলো, অথবা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে এটা দিয়েও তুমি করতে পারো। একই রকম ভাবে লেড এখানে আলাদা হয়ে যাবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে সঙ্গে জল, এখানে কি হবে পিবি প্লাস N2 প্লাস জল উৎপন্ন হবে। একই রকম ভাবে তোমরা এর ব্যালেন্স করবে, একই রকম সেম বিক্রিয়া, সেম টু সেম বিক্রিয়া, কোনো পার্থক্য এখানে নেই। ঠিক আছে, এখানে দেখো লেড আলাদা হয়েছে, এখানে দেখো কপার আলাদা হয়ে গেছে, নাইট্রোজেন গ্যাস এখানে উৎপন্ন হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে, এখানেও 3 অণু জল উৎপন্ন হচ্ছে, এখানেও 3 অণু জল উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াটা দিয়েও তোমাদের নাইট্রোজেনের বিজারণ ধর্ম বলতে পারে, বা আমাদের কিউপ্রিক অক্সাইড দিয়েও তোমাদের নাইট্রোজেনের বিজারণ ধর্ম বলতে পারে। যা বলবে তোমরা একই রকম ভাবেই করবে, এটাও তুমি সেম লিখবে। আমাদের লেড অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া লেড অক্সাইডকে বিজারিত করে আমাদের লেডে পরিণত করে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। ক্লিয়ার? সমস্যা নেই। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেখো নেক্সট আরেকটা গ্যাসের বিজারণ ধর্ম বর্তমান, সেটা তোমাকে দেখাতে হবে। এই কোশ্চেনটা এভাবে বলে, হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম আছে বর্তমান, এটা তোমাকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও। অথবা বলে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের ওপরে, ঠিক আছে, আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে বিক্রিয়ার সমীকরণ দাও এবং জারণ বিজারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, যেখানে তোমাকে H2S এর বিজারণ ধর্ম আছে বলতে হবে। সেম ভাবে এখানে আমরা বিক্রিয়া করব, তারপরে লিখব কি হবে। ঠিক আছে, চলো পটাশিয়াম ডাইক্রোমেট, তাই তো, তাহলে এখানে লিখবে বিক্রিয়ার সমীকরণ, বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট সংকেত কি, K2Cr2O7, এটা পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত। ঠিক আছে, সঙ্গে H2S চালনা করতে হবে। এখানে কি দেওয়া হয়, আম্লিক আমাদের কোনো অ্যাসিড যোগ করা হয়, এখানে একটা অ্যাসিড যোগ করা হয় যার নাম হচ্ছে H2S উপর, যোগ করলে এই রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন। ঠিক আছে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের উপর H2S গ্যাস চালনা করব, কার উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে। কি হয় ব্যাপারটা শুনে নাও। এই ব্যাপারটা, এই রাসায়নিক বিক্রিয়াটা জটিল হতে লাগতে পারে, কিন্তু ব্যাপারটা খুবই ইজি। দুটো জিনিস মনে রাখবে, এই রাসায়নিক বিক্রিয়া তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, কি কি মনে রাখবে স্টেপ বাই স্টেপ বুঝে নাও। এখানে দেখবে প্রত্যেকটা যে ধাতু আছে তার যোজ্যতাগুলো লিখে নেবে, তাহলে তোমার কাজ সুবিধা হবে। ঠিক আছে, পটাশিয়াম ধাতু, ক্যালসিয়াম এখানে ধাতু হয়েছে, যেখানে ক্যালসিয়াম আমাদের, আর আছে ক্রোমিয়াম, সরি ক্যালসিয়াম না ক্রোমিয়াম। এখানে দেখো পটাশিয়ামের যোজ্যতা হচ্ছে 1, আমরা জানি 2881 হয়েছে, 4 কম হলে সেটা যোজ্যতা, 4 বেশি হলে 8 থেকে বিয়োগ করি, তাহলে পটাশিয়ামের 1, কিন্তু 20 বাইরে আছে ক্রোমিয়াম, এর যোজ্যতা কি মনে রাখবে শুধু 3। ঠিক আছে, এটা ক্লাস 11-এ গিয়ে জানবে এর 3 হয় 2 হয়, এটা একটা সন্ধিগত মৌল যারা একাধিক যোজ্যতা দেখায়, এখানে ক্রোমিয়ামের যোজ্যতা হচ্ছে 3। ঠিক আছে, এইটা মনে রাখবি। সালফার যোজ্যতা কত, 2, সরি এটা প্লাস বলে দিই, এগুলো সব প্লাস, এটা মাইনাস হয়েছে। সালফারের যোজ্যতা কত, সালফারের যে চার্জ কত, -2। এটা কেন কি করে করলাম দেখো,
কোনো মূলকের যোজ্যতা বার করার নিয়ম কি? সামনের মৌলটার বাইরের কক্ষে ইলেকট্রন, এর বাইরের কক্ষে ইলেকট্রন প্লাস, এটা +6, আর অক্সিজেন যোজ্যতা অর্থাৎ পরের যে মৌলটা সেটা নেগেটিভ মৌল, তার যোজ্যতাকে ক্যালকুলেট করবে। দেখো এর -2 যোজ্যতা 4টে আছে, তাহলে 4 দুগুণে -8 +6 -8 ওভারঅল কত হচ্ছে -2, তাহলে এই যোজ্যতা -2। ক্লিয়ার? আর হাইড্রোজেনের 1। আমি প্রত্যেকটা +1 প্রত্যেকটা মৌলের কি করলাম, আমাদের যোজ্যতা বার করলাম যাতে আমাদের কাজটা সুবিধা হয়। প্রশ্ন শোনো, এখানে কি হয়, হাইড্রোজেন সালফাইড পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে, ঠিক আছে, এবং নিজে জারিত হয়। বিজারিত করে এ 2 প্রকার লবণ উৎপন্ন করে, 2 প্রকার লবণ উৎপন্ন করে, ঠিক আছে। এ কি করে, একটা পটাশিয়াম লবণ উৎপন্ন করে এবং একটা ক্রোমিয়াম লবণ উৎপন্ন করে, ঠিক আছে। কি বললাম, একটা পটাশিয়াম লবণ উৎপন্ন করবে, একটা ক্রোমিয়াম লবণ উৎপন্ন করবে, ঠিক আছে, এবং নিজে জারিত হয়ে সালফার এ পরিণত হবে, হয়েছে। এবং যেহেতু আমাদের দেখো অক্সিজেন এবং আলাদা হাইড্রোজেন ভিন্ন মৌলে আছে, তাহলে কি উৎপন্ন হবে, জল। তাহলে এখানে 4টে জিনিস উৎপন্ন হবে, একটা পটাশিয়াম লবণ, একটা ক্রোমিয়াম লবণ, সালফার নিজে আলাদা হয়ে যাবে এখান থেকে, এবং এবং ভিন্ন মৌলে আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেন থাকায় জল উৎপন্ন করবে। ক্লিয়ার? এই ব্যাপারটা কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো, এই রাসায়নিক বিক্রিয়া খুব ইজিলি হবে, ঠিক আছে। এবার কিসের লবণ উৎপন্ন হবে, এখানে পটাশিয়ামের লবণ উৎপন্ন হবে এবং ক্রোমিয়ামের লবণ উৎপন্ন হবে। সেই লবণটা কার সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হবে, এই ক্রোমিয়াম সালফাইডের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ SO4 এর সাথে বিক্রিয়া করবে, এবং এই পটাশিয়ামও SO4 এর সাথে বিক্রিয়া করে দুটো লবণ উৎপন্ন করবে। ক্লিয়ার? ঠিক আছে। এবং সালফার আলাদা হবে এবং জল উৎপন্ন হবে। এই ব্যাপারটা ক্লিয়ার করো, তাহলে তোমার কমপ্লিট। এবার দেখো কিরকম লিখবে, দেখো পটাশিয়ামের সাথে কি হবে, সালফার যুক্ত হবে, তাই তো বললাম আমি। দেখো এর যোজ্যতা কত, 1, এর -2, তাহলে দেখো বিক্রিয়া করার জন্য আমাদের কি করতে হয়, এর যোজ্যতা এর ঘাড়ে, এর যোজ্যতা এর ঘাড়ে, তাহলে সংকেত কি হবে, K2SO4 লিখে দাও, ওখানে ডাইরেক্ট লিখে দাও, কি হবে তাহলে K2SO4 হলো, ঠিক আছে। যদি ক্রোমিয়ামের সঙ্গে হয় তাহলে CrSO4, এর কত চার্জ, +3, এর -2, তাহলে দেখো সেম প্রসেসে, তাহলে কি হবে Cr2SO4, যেহেতু মূলক তাহলে ব্র্যাকেট দেওয়ার পর 3 লিখবো, তাহলে ওটাই লেখো Cr2SO4 3, সঙ্গে এ বিজারিত হবে, কাকে, হাইড্রোজেনকে বার করে দেবে, তাহলে কি উৎপন্ন হবে, শুধু সালফার উৎপন্ন হবে, সঙ্গে ভিন্ন গ্রুপে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে, কি উৎপন্ন হবে, জল। যা বলেছি তাই এবার লিখতে হবে, ঠিক আছে। এবার লেখার আগে এই তীর চিহ্নটা যেহেতু দিয়েছি, এটাকে ব্যালেন্স করে নাও, করতে পারো না করতে পারো, কিন্তু ব্যালেন্স করাটা সবচেয়ে ভালো ব্যাপার হয়, ঠিক আছে। চলো ব্যালেন্স করে নাও। একই রকম ভাবে ধাতু ব্যালেন্স, দেখো পটাশিয়াম কটা আছে, 2টো, এখানে দেখো 2টো, সমস্যা নেই। ক্রোমিয়াম দেখো এখানে 2টো আছে, এখানে 2টো আছে, সমস্যা নেই। সালফেট দেখো এখানে 4টে আছে, সরি আমাদের এস কটা আছে, দেখো আমাদের সালফেট যে আয়ন একটা আছে, এখানে 3টে আছে, তাহলে এখানে 3 দাও। ক্লিয়ার? এবার দেখো এর ক্রোমিয়াম হলো, অর্থাৎ আমাদের পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ব্যালেন্স আমরা করলাম। এবার আমরা করব সালফারে। সালফার দেখো এখানে একটা, এখানে একটা, মোট 2টো, তাই তো। এখানে দেখো কটা হয়েছে, একটা, এবং এখানে একটা, দেখো এখানে দেখো একটা, এখানে দেখো 3টে, তাহলে 3 একে 4, একে 5, আর এখানে মোট আছে 2টো। দেখো এখানে দেখো এইটা ব্যাপারটা দেখে নাও, এস কটা আছে, এখানে 3 + 1 + 1, 5টা আছে, ওদিকে কটা আছে, শুধুমাত্র 2টো আছে, তাই তো। এখানে আমি 4 করছি, 4 দিয়ে গুণ করছি, দেখো 4 হয়েছে, 4 4s অর্থাৎ 4, এখানে একটা, 5টা হলো, 5টা, তাহলে 5 কমপ্লিট, অর্থাৎ সালফার কমপ্লিট। এবার দেখো অক্সিজেন 7টা, আর 4 4 16টা, 4 4 16,
প্লাস 7 কটা 23টা, তাই তো? এখানে দেখো তোমাকে 23টা করতে হবে। দেখো এখানে দেখো অক্সিজেন 4টে সঙ্গে 3 গুণ, তাহলে 12টা, 12 4 16 প্লাস এখানে দেখো অক্সিজেন আছে একটা, 17 হয়েছে, হয়েছে 17 হলো হবে না, আমাদের 23 করতে হবে। তো কত করতে হবে? 23। আমি এখানে 7 দিচ্ছি, আমাদের এটা বাদ দিয়ে করো, তাহলে 16 7 কত হচ্ছে 23। তা দেখো কমপ্লিট হয়েছে। এবার দেখো আমাদের অক্সিজেন তো হয়ে গেছে, হাইড্রোজেনটা দেখে নাও। হাইড্রোজেন দেখো এখানে 2টো, 4 দুগুণে 8টা, 8 10 এবং এখানে দেখো 7 দুগুণে 14টা, হয়েছে। তাহলে এখানে তোমাকে 14 করতে হবে। তো তাহলে আমাদের 4 দুগুণে 8 আছে, এখানে 3 দাও, তো 3 দিলাম। দেখো এবার হাইড্রোজেন হয়ে গেছে, কিন্তু সালফার দেখো এখানে 3টে হয়ে গেছে, তো এক্সট্রা 3টে হয়েছে, তাহলে তুমি এখানে 3 দিয়ে দাও। তাহলে এইটা হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। K2Cr2O7 3 আয়তন আমাদের H2S প্লাস 4 আয়তন H2SO4 সঙ্গে K2SO4 Cr2SO4 হোল 3 ওয়াইজ, তারপরে 3S এবং H2S, এইটা তোমাকে বিক্রিয়া করতে হবে। এই লজিকগুলো মনে রাখবে, তাহলে তোমার বিক্রিয়াটা সোজা মনে হবে। না হলে মুখস্থ যদি করো তাহলে গেল। এটা লজিকের উপর ডিপেন্ড করে এই রাসায়নিক বিক্রিয়াগুলো করতে হয়, ঠিক আছে। এবার দেখো এই H2S কি করবে, এটাকে বিজারিত করবে, এটাকে। তো আচ্ছা, এটা বিজারিত হলে কি উৎপন্ন হয়েছে, আমাদের ক্রোমিয়াম সালফেট এবং পটাশিয়াম সালফেট, এইটাই হচ্ছে বিজারিত হয়েছে। তাহলে এখান থেকে তীর চিহ্ন মারবে এইটা, তাহলে এটা হচ্ছে কি বিজারণ হয়েছে। আর এখানে দেখো এর নিজে কি হয়, জারিত হচ্ছে, হাইড্রোজেনকে বার করে দিয়েছে, তাহলে এটাকে কি বলা হয়, জারণ। চলো তাহলে এবার এখানে লিখবে কি, বলবে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে ক্রোমিয়াম সালফেট লবণ, যেটা সবুজ বর্ণের ক্রমিক লবণ উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয়, নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয়। লিখবে H2SO4 যুক্ত পটাশিয়াম তাহলে কি লিখবে, H2SO4 যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর H2S গ্যাস চালনা করলে H2S পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে সবুজ বর্ণের ক্রমিক সালফেট লবণ সংকেতটা পাশে দিয়ে দেবে, তাহলে সুবিধা হয়, লবণে পরিণত করে বা উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয়। এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ, যেখানে আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে, ঠিক আছে, যেখানে আমরা H2S এর বিজারণ ধর্ম প্রদর্শন করি। তোমাকে এই কথাটা লিখতে হবে এবং এই রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই দিতে হবে এবং ব্যালেন্সের সহিত। এই ব্যাপারটা দু একবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই মনে থাকবে এবং যে আমাদের লজিকগুলো আমরা লাগিয়েছি সেই লজিকগুলো মনে রাখো, তাহলে তোমাদের এই যে বিক্রিয়াটা করতে সুবিধা হবে, একটু হলেও সহজ হবে মুখস্থ থেকেও। আর এই ব্যাপারটাও মনে রাখবে, তাহলে এই ব্যাপারটা করতে সুবিধা হবে এবং এটা করার পর তোমাকে এটা লিখতে হবে। এইটা রাসায়নিক বিক্রিয়া করার পর এটা লিখবে, তাহলে তোমার ব্যাপারটা সুবিধা হবে। ক্লিয়ার? চলো।
দেখো আরো একটা 2 নম্বরের কোশ্চেন এই আমাদের হাইড্রোজেন সালফাইড থেকে কোশ্চেন বলে বলছে নীল বর্ণের কপার সালফেটের ওপর যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে কি ঘটবে বিক্রিয়ার সমীকরণ সহ ব্যাখ্যা করো। কি বললাম, নীল বর্ণের কপার সালফেটের জলীয় দ্রবণের ওপর H2S গ্যাস যদি আমরা পাঠাই তাহলে কি ঘটবে বিক্রিয়ায় সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এবং এই বিক্রিয়াটাও আমরা সেম বিক্রিয়া করার পর লিখব। ঠিক আছে, চলো প্রথমে একই রকম ভাবে আমরা লিখব বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, কি বলছে, কপার সালফেটের সংকেত কি, কপার প্লাস সালফেট, সালফেটের সংকেত কি SO4 2 কপারের সংকেত Cu +2 সেম চার্জ, তাই তো, তাহলে চার্জ কেটে গেল কি হবে তাহলে CuSO4। ঠিক আছে, এ প্লাস বলে আগে লিখেছি, এ মাইনাস বলে পরে লেখা হয়েছে, তাহলে কি হবে কপার সালফেট, তাহলে CuSO4 এর সঙ্গে কার বিক্রিয়ায় H2S। ঠিক আছে, বিক্রিয়াটা খুবই ইজি। ঠিক আছে, এখানে দেখো এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, তাহলে এর প্লাসের সাথে এর মাইনাস, এর মাইনাসের সাথে এর প্লাস, গেল বোঝা। ঠিক আছে, কপার সালফেটের চার্জ কি, সরি কপারের চার্জ কত +2, আমি একটু আগে বললাম, সালফারের চার্জ -2, কারণ সালফার 16 নম্বর বললো দেখো 286, 4 বেশি 8 - 6 4 সরি 2, অর্থাৎ বিয়োগ করছি বলে এর চার্জ হচ্ছে -2। এটা লজিক্যালি বার করতে হয়, মুখস্থ বিদ্যা এখানে চলবেই না। তাহলে এ যখন যুক্ত হবে তাহলে সেম চার্জ কেটে যাবে, তাহলে কি হবে CuS হবে, তাহলে এখান থেকে কি হবে CuS কপার সালফাইড উৎপন্ন হবে। এবং এখানে H এর চার্জ কত +1, এসো পরে চার্জ -2, তাহলে দেখো তাহলে কি লেখা হবে H2SO4, তাহলে কি উৎপন্ন হবে H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়া আমরা কমপ্লিট করে বললাম লজিক্যালি, এবার আমাদের লিখতে হবে, তাহলে কি বলবে, লিখবে কি কপার সালফাইডের ওপর H2S গ্যাস চালনা করলে কপার সালফাইড উৎপন্ন হয়, সঙ্গে H2SO4 উৎপন্ন হয়। এবার প্রশ্ন এখানে ছিল, এটা নীল বর্ণের দ্রবণ ছিল, এই কপার সালফেট যখনই হবে আমাদের যে দ্রবণের যে বর্ণ নীল বর্ণটা হবে কি বর্ণহীন হয়ে পড়বে, কি হবে বর্ণহীন হয়ে পড়বে। ক্লিয়ার, তাহলে কি লিখবে, লিখবে এটাই CuSO4 এর জলীয় দ্রবণে আমাদের H2S গ্যাস পাঠালে কালো বর্ণের কপার সালফাইড এর অধক্ষেপ পড়ে এবং দ্রবণে H2SO4 উৎপন্ন হয় এবং নীল বর্ণের দ্রবণটি কি হয় বর্ণহীন হয়ে পড়ে ক্লিয়ার, তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে কালো বর্ণের কপার সালফেটের যে অধক্ষেপ সেটা নিচে থিতিয়ে পড়বে। এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনগুলো আমাদের ফার্স্ট ইয়ারে গিয়ে তোমরা কেমিস্ট্রি নিয়ে যদি পড়ো তাহলে ফার্স্ট ইয়ারে গিয়ে এই রাসায়নিক বিক্রিয়াগুলো করবে, চাক্ষুষ তোমরা দেখতে পাবে যেখানে কপার সালফাইডের অধক্ষেপ পড়বে, কালো বর্ণের বর্ণ সেটা নিচে থিতিয়ে পড়বে টেস্ট টিউবে, এবং উপরে যে বর্ণ আমাদের দ্রবণটা আমরা পাবো সেটা পুরোটা কালারলেস হয়ে পড়বে, অর্থাৎ নীল বর্ণের যে দ্রবণ ছিল সেটা পুরোপুরি বর্ণহীন হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে এই কোশ্চেনটা লজিক্যালি তোমরা করতে পারবে কোনোরকম মুখস্থ বিদ্যা না করে। দেখো এরপরে যে কোশ্চেনটা করাবো তোমরা দেখতে পাচ্ছ, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি। এই কোশ্চেনটা মাধ্যমিক 2023-এ পড়েছিল, ভাবছিলাম করাবো না, কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে এই কোশ্চেনটা একাধিকবার আছে, তাহলে না করেও ছাড়তে পারবো না। ব্যাপারটা শুনে নাও, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির প্রয়োজনীয় শর্ত এবং রাসায়নিক বিক্রিয়া দাও। পরীক্ষা পদ্ধতি কখনোই তোমাকে জিজ্ঞাসা করে না, করবেও না। ক্লিয়ার, চলো হেবার পদ্ধতি, বিজ্ঞানী হেবার
আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে সরাসরি মিশিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা শিল্পক্ষেত্রে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করি। ঠিক আছে, বিক্রিয়াটা খুব ইজি, ব্যাপারটা কি লিখবে সেটাও ইজি। ঠিক আছে, এটা অনেক বইতে দেখবে পার্টে পার্টে পয়েন্ট পয়েন্ট আকারে লেখা আছে, অনেক বইতে ডাইরেক্ট নীতি আকারে লেখা আছে। তোমার যেটা সুবিধা সেটাই তুমি করবে। ঠিক আছে, চলো প্রথমে কি করা হয় শোনো। প্রথমে এখানে লিখতে হয় বিক্রিয়ার নীতি, বিক্রিয়ার নীতি বা শর্ত, এবং পরের পয়েন্ট হচ্ছে রাসায়নিক সমীকরণ। প্রথমে আমাদের সেম ভাবে মুখস্থ বিদ্যা আমরা কাজে লাগাবো না, আগে আমরা রাসায়নিক বিক্রিয়া করব, তারপরে আমাদের যত গল্প আমরা লিখব বিক্রিয়ার নীতিতে। ঠিক আছে, আমি বললাম ডাইরেক্ট যে হেবার তিনি নাইট্রোজেন এবং আমাদের হাইড্রোজেন মিশিয়ে আমাদের অ্যামোনিয়া প্রস্তুত করেন, কারণ আমাদের অ্যামোনিয়াতে হাইড্রোজেন এবং নাইট্রোজেন বর্তমান, তিনি ডাইরেক্ট বায়ু থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে প্রবেশ করিয়ে বা বায়ুতে থাকা হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে মিলিয়ে তিনি নাইট্রোজেন প্রস্তুত করেন। ঠিক আছে, দেখো তাহলে নাইট্রোজেনের সংকেত কি N2, হাইড্রোজেনের সংকেত H2, কি হবে উৎপন্ন NH3, অ্যামোনিয়া বলেছে। ক্লিয়ার, অ্যামোনিয়া বলেছে, তাহলে অ্যামোনিয়া গ্যাস, তাহলে এখানে গ্যাসের জন্য তীর চিহ্ন মারো। এবার ব্যালেন্স করে দাও। এখন নাইট্রোজেন এখানে কটা, দুটো, এখানে কটা, কটা আছে, একটা আছে, তাহলে সামনে 2 দাও। 2 দেওয়ার জন্য হাইড্রোজেন কটা হয়েছে, 3 জন্য 6টা, তাহলে এখানে 3 দাও। ঠিক আছে, এই রাসায়নিক বিক্রিয়াটা অতি সহজে হয় না, অনেক কাঠখড় এখানে পোড়াতে হয়। কি কি করা হয় এখানে দেখো, 450 থেকে 550 ডিগ্রি উষ্ণতা দেওয়া হয়। অনেক বইতে 450 আছে, কোনো বইতে 500 আছে, কোনো বইতে 550 আছে। আমি কি করলাম, 450 থেকে 550 এর মধ্যে রেঞ্জ করে দিলাম। ঠিক আছে, যেটা লিখতে পারো। অনুঘটক হিসাবে এখানে দেওয়া হয় এফি চূর্ণ, হয়েছে। উদ্দীপক হিসাবে দেওয়া হয় মলিবডেনাম। চাপ দেওয়া হয় 200 ATM, অ্যাটমসফিয়ার প্রেসার। ঠিক আছে, এটিএম চাপে দেওয়া। এটা তুমি অনেক বইতে দেখবে, এটা পরিবর্তে দেওয়া আছে K2O ও Al2O3, অ্যালুমিনিয়াম। যা যেটা সুবিধা সেটাই দেবে, মলিবডেনাম লেখাটা সুবিধা। তাহলে এটা অনুঘটক, এটা কি উদ্দীপক, এটা উষ্ণতা, এটা চাপ, এইগুলো তোমাকে লিখতে হবে। ঠিক আছে, দেখো এর সামনে কিছু নেই, তাহলে 1 আয়তন, এটা কত আছে 3 আয়তন, তাহলে তোমাকে এর যে অনুপাতটাও লিখতে হবে। ঠিক আছে, তাহলে এবার কি লিখতে হবে লেখো, দেখো কি লিখবো। 1:3 অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে, ঠিক আছে, 450 থেকে 550 ডিগ্রি উষ্ণতায় এবং 200 ATM চাপে এফি চূর্ণ অনুঘটক এবং মলিবডেনাম আমাদের উদ্দীপকের উপস্থিতিতে উত্তপ্ত করলে আমাদের অ্যামোনিয়া আমরা পাই। ওটাই তোমাদের শর্ত। কেউ কেউ আমাদের উষ্ণতা, উদ্দীপক, অনুঘটক, চাপ দিয়ে আলাদা আলাদা পয়েন্ট করে নীতি লেখে, আমি এক লাইনেই লিখছি। ঠিক আছে, তাহলে এটা 1 আয়তন, এটা 3 আয়তন, তাহলে 1 আয়তন নাইট্রোজেন ও 3 আয়তন হাইড্রোজেনকে এফি চূর্ণ অনুঘটকের ও মলিবডেনাম উদ্দীপকের উপস্থিতিতে 200 ATM চাপে 450 থেকে 550 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়।
হয়েছে। এবং এখানে একটা মনে রাখবে নোট আকারে, এটি একটি উভয়মুখী ও তাপমোচী বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে কি লিখলাম, যা আমি রাসায়নিক বিক্রিয়া করেছি তাই লিখেছি। এখানেই এই রাসায়নিক বিক্রিয়ার ভেতরেই তোমার সবকিছু উত্তর লুকিয়ে ছিল। 1 আয়তন নাইট্রোজেন, 3 আয়তন হাইড্রোজেন, এপি চূর্ণ অনুঘটক মলিবডেনাম আমাদের উদ্দীপকের উপস্থিতিতে 200 ATM চাপে এবং 450 থেকে 550 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে উত্তপ্ত করলে আমরা অ্যামোনিয়া পাবো। এবং এটি একটি উভয়মুখী বিক্রিয়া। কারণ কি, যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করছে, অ্যামোনিয়াকে ভাঙলে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাবো। তাহলে আমাকে এটা লিখতে পারি, এটাকে কিছু না আমি এভাবেই দিতে পারি। ঠিক আছে, এভাবে। তাহলে এটা একটা উভয়মুখী বিক্রিয়া এবং এখান থেকে তাপ উৎপন্ন হয়, তাপটা 22,400 ক্যালোরি। তাহলে এই হচ্ছে আমাদের হেবার পদ্ধতি, যার দ্বারা আমরা অ্যামোনিয়াকে শিল্প উৎপাদনে প্রস্তুত করে থাকি। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আশা করবো হেবার পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা নেই। পরীক্ষা পদ্ধতি তোমাকে বলবে না, সমস্যা নেই, চাপ নিও না। ঠিক আছে, চলো দেখো পরের যে এই কোশ্চেনটা দুভাবে পড়ে, নাইট্রোলিম কি বা নাইট্রোলিম আমরা কিভাবে প্রস্তুত করব, অথবা ক্যালসিয়াম কার্বাইডের উপরে, কোশ্চেনটা বলেছে ক্যালসিয়াম কার্বাইডের উপর যদি আমাদের নাইট্রোজেন গ্যাস আমরা চালাই বা দিই তাহলে কি ঘটবে, বিক্রিয়ার সমীকরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, চলো নাইট্রোলিম কি আগে বলে দিই। নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ামাইড এবং কোক চূর্ণ বা কার্বনের মিশ্রণকে আমরা বলি নাইট্রোলিম। আমরা সার প্রস্তুত করতে ব্যবহার করি। ঠিক আছে, আর কিভাবে প্রস্তুত করি সেটা দেখে নাও। বলছে যদি আমরা সেই একই রকম ভাবে বিক্রিয়া দিয়ে লিখব, কি করা হয়, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম সায়ামাইড, যার সংকেত CaNCN, এটা সলিড উৎপন্ন হয়, সঙ্গে কার্বনটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, এটা কার্বন বা কোক চূর্ণ। এটাকে করার জন্য এখানে 1100 ডিগ্রি টেম্পারেচার আমাকে দিতে হয়। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডের উপরে নাইট্রোজেন গ্যাস চালনা করার পর 1100 ডিগ্রি টেম্পারেচার যদি দিয়ে আমরা চালনা করি তাহলে ক্যালসিয়াম সায়ামাইড উৎপন্ন হবে। সায়ামাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ামাইড। এটা হচ্ছে কোক চূর্ণ বা কার্বন চূর্ণ উৎপন্ন হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে। আর এই ক্যালসিয়াম সায়ামাইড, যে এই সায়ামাইড চূর্ণ যুক্ত আমাদের কার্বন চূর্ণ আমাদের সার উৎপাদনে ব্যবহার করা হয়। কি লিখবে কি 1100 ডিগ্রি উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর N2 গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ামাইড CaNCN ও কার্বন বা কোক উৎপন্ন হয়। এই মিশ্রণকে নাইট্রোলিম বলে, যা আমরা সার প্রস্তুত করতে ব্যবহার করি, সার প্রস্তুতিতে ব্যবহার করি। দেখো কমপ্লিট অ্যান্সার। এটা কি ঘটলে লিখলে, সমীকরণ দিলে এর ব্যবহারটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, কি বললাম, 1100 ডিগ্রি উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ামাইড উৎপন্ন হয় এবং কার্বন বা কোক উৎপন্ন হয়।
এই দুটোর মিশ্রণকে আমরা বলি নাইট্রোলিম, যা আমরা সার প্রস্তুত করতে ব্যবহার করি। এটাই আমাদের সমীকরণ। ক্লিয়ার? আজকে সেশনের শেষ কোশ্চেন যেটা আমরা করব, আমাদের অসল পদ্ধতি বা শিল্প পদ্ধতিতে কিভাবে আমরা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করি। ঠিক আছে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। এই কোশ্চেন দিয়ে আমরা শেষ করব। তোমাদের কোশ্চেন থাকলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্কে বক্স পাবে, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক পাবে গ্রুপের, সেখানে পাঠাতে পারো বা কমেন্টও করতে পারো। দেখো, আজকের এই অজৈব রসায়নের ক্লাসের শেষ কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অসল পদ্ধতিতে কিভাবে আমরা নাইট্রিক অ্যাসিড উৎপাদন করব এবং অথবা কিভাবে আমরা শিল্প পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড উৎপাদন করি। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমরা পুরো লিখে নিয়েছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়। ঠিক আছে, চলো, এই বিক্রিয়াটি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির মতো 4টে ধাপে নয় 3টে ধাপে আমাদের প্রস্তুত করা হয়। প্রথম ধাপের টার্গেট হচ্ছে আমাদের নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা। সেকেন্ড ধাপের টার্গেট হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করা। থার্ড স্টেপে আমরা প্রয়োজনীয় যে আমাদের অ্যাসিড নাইট্রিক অ্যাসিড উৎপাদন করব। ঠিক আছে, ফার্স্ট ধাপে কি করা হয়, অ্যামোনিয়ার সঙ্গে O2 অর্থাৎ অক্সিজেনের বিক্রিয়া ঘটানোর পরে আমাদের কি উৎপন্ন হয়, নাইট্রোজেন মনোঅক্সাইড এবং জল। সেখানে কি করা হয়, অনুঘটক হিসেবে দেওয়া হয় প্লাটিনাম তার জালির ব্যবহার করা হয়। 5 থেকে 7 ATM চাপ দেওয়া হয় এবং 700 থেকে 800 ডিগ্রি উষ্ণতা আমাদের প্রয়োগ করতে হয়। সেখান থেকে করলে আমাদের নাইট্রোজেন মনোঅক্সাইড এবং জল উৎপন্ন করতে হবে। রাসায়নিক বিক্রিয়াটা আমরা ব্যালেন্স করছি। দেখো এন দেখো একটা, এখানেও একটা, অক্সিজেন দেখো দুটো, এখানে দুটো, আর আমাদের হাইড্রোজেন দেখো 3টে, এখানে দেখো হাইড্রোজেন দুটো। 4 দিয়ে করছি, 4 দিয়ে করো, এখানে 4 দেওয়ার জন্য দেখো হাইড্রোজেন কটা হচ্ছে 4টে হয়েছে, তো তাহলে এখানে আমাকে 4 দাও, হলো। আচ্ছা, এবার দেখো অক্সিজেন দেখো দুটো, এখানে দেখো অক্সিজেন দেখো 4, এখানে হচ্ছে আমাদের একটা। আমি এখানে কি করছি, 5টা অক্সিজেন দিচ্ছি আর এখানে 3 দিচ্ছি, সরি 3 নয় 6 দিচ্ছি। ঠিক আছে, দেখো 4 আর 6 10, এখানে দেখো 10 হয়েছে। হাইড্রোজেন দেখো 4 3 12, এখানে দেখো হাইড্রোজেন 12, কমপ্লিট। অর্থাৎ 4 আয়তন আমাদের অ্যামোনিয়া, 5 আয়তন অক্সিজেন, 4 আয়তন নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড প্লাস 6 আয়তন জল। ক্লিয়ার? সেকেন্ড ধাপে কি করা হয়, উৎপন্ন নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রিক অক্সাইডকে অক্সিজেনের সহিত জারিত করলে অর্থাৎ জারণ ঘটালে সেখান থেকে উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, বিক্রিয়া কমপ্লিট হয়ে আছে। নাইট্রোজেন এখানে একটা, এখানে একটা, অক্সিজেন দেখো দুটো, এখানে অক্সিজেন 3টে, এখানে 2 দাও আর এখানে 2 দাও, দেখো আমাদের ব্যালেন্সও কমপ্লিট। শেষ ধাপে আমরা কি করা হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে আমাদের নাইট্রিক অক্সাইড এবং আমাদের নাইট্রোজেন মনোঅক্সাইড উৎপন্ন হয়। আর এই অক্সাইডটা আবার আমাদের এই নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য আবার কাজে লেগে যায়। দেখো এখানে ব্যালেন্স ঠিক আছে নাকি দেখে নাও। দেখো প্রথমে নাইট্রোজেন দেখো এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো আছে, তো আচ্ছা এখানে আমি কি করছি 3 দিচ্ছি, 3টে নাইট্রোজেন করছি সুবিধার জন্য। দেখো 3টে দিলাম, 3টে দেওয়ার জন্য দেখো 3টে নাইট্রোজেন হয়েছে, এখানে দেখো দুটো আছে, এখানে 2 দাও, দেখো এবার 2 একে 3 হলো, হয়েছে। এবার দেখো অক্সিজেন 3 দুনে 6 একে 7টা, এখানে দেখো 3 দুনে 6 একে 7টা। কেন 2 দিচ্ছি বুঝতে পারছো, যাতে ম্যাচ করানো যায়। আমাকে তো ম্যাচ করতে হবে, এপারে এপারে এবং ওপারে সমান করতে হবে। হাইড্রোজেন দেখো এখানে দুটো আছে, এখানে দেখো হাইড্রোজেন দুটো, দেখো আমাদের কমপ্লিট। তাহলে কি করা হয়, উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে আমাদের জল মিশিয়ে কি করা হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়। এই 3টে বিক্রিয়া ধাপে আমরা নাইট্রিক অ্যাসিড অসল পদ্ধতি বা শিল্পীয় পদ্ধতির দ্বারা আমরা আমাদের নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করি। ঠিক আছে, এই আমাদের পুরো অজৈব রসায়ন যেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা সলভ করলাম, যেটা আমার পক্ষে ইম্পর্টেন্ট মনে হলো আমি সেগুলো সলভ করেছি। তোমাদের কাছেও এরকম অনেক কোশ্চেন থাকতে পারে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের মনে হচ্ছে। তোমরা যদি না পারো আমাদের গ্রুপে পাঠিয়েও আমরা চেষ্টা করব, আমরা করে দেবো ওই কোশ্চেনগুলো করে দেওয়া। ঠিক আছে, এবং ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা কমেন্টেও কমেন্ট করতে পারো। দেখা হবে পরের একটা সেশনে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।